আসসালামু আলাইকুম। আজ 18 সেপ্টেম্বর 2024 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ খোঁজ পাওয়া গেল আরাফাতের, সুযোগ খুঁজছেন পালিয়ে যাওয়ার। সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা। কাশ্মীরের নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা। এবার বিস্তারিত। মোহাম্মদ এ আরাফাত 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের 22তম ত্রিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন আরাফাত। তার আগে দলের কোনো পদে না থাকলেও টেলিভিশনের টকশোতে মাঝে মধ্যে দেখা যেত। তারপর দলের ত্যাগীদের পেছনে ফেলে কেড়ে নেন ঢাকা 17 আসনে দলীয় মনোনয়ন, হন সংসদ সদস্য, স্থান করে নেন মন্ত্রী পরিষদেও। মাত্র 1.5 বছরের ব্যবধানে বাগিয়ে নেন দেশের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের প্রতিমন্ত্রীর পদ। অল্প সময় চমক দেখানো সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের হদিস নেই সরকার পতনের পর থেকে। নেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ। দলের দুঃসময়ে গা ঢাকা দিয়েছেন হঠাৎ উঠে আসা এই নেতাও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। তারপর শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। গত 5 আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তারপর থেকে আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে রয়েছেন, আবার কেউ দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আর জনসমক্ষে দেখা যায়নি। তবে গত 27 আগস্ট গুঞ্জন উঠেছিল গ্রেপ্তার হয়েছেন তিনি। এমন খবর ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি। আরাফাত আটক নাকি আটক নন তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীকে আটক করা হয়নি। অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হয়েছে কিনা তাও নিশ্চিত করেননি তিনি। একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেন গুলশান বিভাগের উপকমিশনার। এর আগে গত 14 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরাফাত ঢাকায় ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন। পরে অবশ্য দূতাবাস জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার করা হচ্ছে। আরাফাতের লুকিয়ে থাকার তথ্য সম্পূর্ণ মিথ্যা। আরাফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও 46 জন এই মামলার আসামি। এটি ছাড়াও আরও কয়েকটি মামলার আসামি আরাফাত। অন্যদিকে গত 12 আগস্ট পলাতক থাকা আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাহিনীকে আরাফাত উস্কে দিয়েছেন দাবি করে আশওয়াদ ইসলাম বলেন, আন্দোলনের সময় মোহাম্মদ এ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করেছেন। গুলি শেষ হবে না বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কে দিয়েছেন, যার ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। জানতে চাইলে ঢাকা 17 আসনের এক কাউন্সিলর বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর আরাফাত ঢাকা 17 আসনের সংসদ সদস্য হয়েছিলেন। তিনি এই আসনের কোনো নেতাকেই নেতা মনে করতেন না, কাউকে মূল্যায়ন করতেন না। তিনি সজীব ওয়াজেদ জয়ের বন্ধু বলে পরিচয় দিতেন। তার ভয়ে নেতাকর্মীরা তটস্থ থাকত। অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বন্ধু পরিচয় দিয়ে মোহাম্মদ এ আরাফাত ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন। একটি সূত্র নিশ্চিত করেছে যে আরাফাত দেশেই আছেন, সীমান্তবর্তী কোনো জেলা শহরে তিনি লুকিয়ে আছেন। সেক্ষেত্রে সূত্রটি বলছে যে যশোরের কোনো একটি এলাকায় ছদ্মবেশ ধারণ করে আছেন এই সাবেক তথ্য প্রতিমন্ত্রী। তবে আওয়ামী লীগের হাইকমান্ড তাকে স্বেচ্ছায় গ্রেপ্তার হবার নির্দেশ দিলেও তিনি তা না করে ভারতে পালিয়ে যাবার সুযোগ খুঁজছেন। তাছাড়া সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এই কাজে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের 2-3 জন কর্মকর্তা সহায়তা করছেন বলে অভিযোগ করেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আশওয়াদ ইসলাম। তিনি এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। সর্বশেষ তাকে ঝিনাইদহে দাড়ি গোঁফ সহ দেখা গিয়েছিল বলে একটি
অবিশ্বস্ত সূত্র জানায়, কিন্তু এই বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক যশোরের বিএনপি জামায়াতের কয়েকজন নেতা নিশ্চিত করেছেন যে আরাফাত যশোরেই আছেন, এমনকি তাদের পর্যবেক্ষণে আছেন। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেই গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে জানান তারা। দলীয় সূত্র মতে মন্ত্রিসভায় জায়গা নেওয়ার পর থেকেই আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কোণঠাসা করে নিজেকে বড় নেতা হিসেবে জাহির করতেন আরাফাত। দলের যে কোনো কর্মসূচিতে সিনিয়রদের পাশ কাটিয়ে দাপট দেখাতেন। সর্বশেষ ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিজেকে বড় নেতা পরিচয় দিতে গিয়ে শিক্ষার্থীদের নেশাগ্রস্ত প্রমাণ করার চেষ্টার মতো বাজে মন্তব্য করেছেন। এতে করে আরাফাত শিক্ষার্থীদের সরকার বিরোধী আন্দোলনে উস্কে দিয়েছিলেন বলে মনে করছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক নেতা বলেন, আরাফাতরা আওয়ামী লীগের জন্য কিছুই ছিল না, তারা নিজেদের স্বার্থে দলকে বিক্রি করেছে। সে তো কোনোদিন ছাত্র রাজনীতি করেনি, টকশোতে কথা বলে আজ বড় নেতা। আজ সে কই? দলের বড় নেতা সেজেছিল, এখন কেন দলের হাল ধরছে না? সবই ধান্দাবাজ। জানা গেছে মোহাম্মদ এ আরাফাতের বাবা মোহাম্মদ শেতাবউদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের মেয়ে শমী কায়সারকে 2008 সালের 24 জুলাই বিয়ে করেন। 2015 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর আরাফাত বিয়ে করেন শারমিন মুস্তারিকে। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজনের অভিযোগে সাবেক সিইসি কাজী রাকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ কমিশনার ও সচিবদের আসামি করা হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 3 মেয়াদে থাকা সংসদ সদস্যদেরকেও আসামি করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল হকের আদালতে মামলাটি করেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। ঢাকা মেইলকে মামলার সত্যতা নিশ্চিত করে বাদীর আইনজীবী কফিল উদ্দিন বলেন, গত 3 নির্বাচনে বিরোধী দল সহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না। সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে 3টি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা। এসব কারণে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণা মামলা করা হয়েছে। এসব নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদেরকেও মামলার আসামি করা হয়েছে বলে জানান কফিল উদ্দিন। নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 3 ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে একজন উপমহাপরিচালক ও 2 জন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা 1 থেকে জারি করা সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত 3টি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া 3 কর্মকর্তা হলেন বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম, শ্রীমঙ্গলের কালাপুর 24 আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান এবং কাপ্তাই শিলছড়ি 35 আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত, শ্রীমঙ্গলের কালাপুর 24 আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত এবং কাপ্তাই শিলছড়ি 35 আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল বাংলার জনগণ ভোগ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, সেনাবাহিনী অনেকদিন ধরে মাঠে থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। জনসেবা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবলের স্বল্পতা রয়েছে, সেটা পূরণের লক্ষ্যেই কাজ করছে সেনাবাহিনী। এর আগে সকালে একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের মাধ্যমে একটি দক্ষ, সুসংগঠিত, পেশাদার ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে যা যা করণীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা করা হবে। তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি জরুরি মুহূর্তে আনসার বাহিনীর সদস্যরা গভীর দেশপ্রেম নিয়ে এগিয়ে এসেছেন এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আপনি যখন অবসরে থাকেন তখন কি করেন? অবসরে থাকলেও মনকে কাজ দিতে হবে, নইলে মন বিভ্রান্তির দিকে চলে যাবে। ধরুন আপনার অখণ্ড অবসর, সেই সময়ে আপনি আপনার মনকে ভালো কাজ দিন। কিভাবে ভালো কাজ দিবেন? আপনি একটা ভালো বই পড়বেন, ভালো ভিডিও দেখবেন, অথবা ভালো কিছু করবার চিন্তা করবেন, অথবা ভালো সৎ দক্ষ যোগ্য মানুষের সঙ্গে কথা বলবেন। এভাবেই অবসর সময়কেও আপনি কার্যকর করে গড়ে তুলবেন এবং জীবনকে সহজ পথে লক্ষ্যে এগিয়ে নেবেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা অবসর সময়কে নষ্ট না করে অবসর সময়কে উপভোগ করতেই মনকে ভালো ভালো কাজ দেই। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আগামী 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে তার 14তম ভাষণ দেবেন। অন্যান্য বারের মতো এবারও তার ভাষণের মূল ফোকাস থাকবে গাজায় ইসরায়েলের বর্বরতার বিষয়টি। 2005 সালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের 60তম অধিবেশনে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে অংশ নেন এরদোয়ান। তখন থেকেই তিনি জাতিসংঘের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তার মতে জাতিসংঘকে আরও কার্যকর এবং অংশগ্রহণমূলক করতে হলে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের ওপর নির্ভরশীলতা কমানো জরুরি। জাতিসংঘে এরদোয়ান তার ভাষণে দীর্ঘদিন ধরেই গাজা সংকট এবং ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অত্যাচারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততার তীব্র সমালোচনা করে আসছেন। 2014 সালে জাতিসংঘে তিনি প্রথমবারের মতো বলেন, 5টি দেশের চেয়ে বিশ্ব অনেক বড়। তার মতে জাতিসংঘের স্থায়ী সদস্যরা তাদের নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেয়, যা বৈশ্বিক ন্যায় বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গাজায় ইসরায়েলের হামলার বিষয়টি তিনি দীর্ঘদিন ধরে জাতিসংঘের অক্ষমতার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। এবারের ভাষণে তিনি আবারও গাজার পরিস্থিতি নিয়ে কথা বলবেন এবং ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানাবেন। এরদোয়ান ইতোমধ্যে ঘোষণা করেছেন যে তুরস্ক সবসময় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে থাকবে এবং তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে। তুরস্কের রাষ্ট্রপ্রধানের এই ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষত যখন ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কাশ্মীরের এবারের বিধানসভা নির্বাচনে জামায়াতে ইসলামী যে নতুন মাত্রা যোগ করেছে তা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। গত মে মাসে ভারতের সাধারণ নির্বাচনের সময় পুলওয়ামায় জামায়াতের একটি শীর্ষ নেতার ভোট দেওয়ার ছবি কাশ্মীরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এটি সেই প্রশ্নটি তুলেছিল, জামায়াতে ইসলামী দেশের মূলধারার রাজনীতিতে ফিরে আসছে কি? 4 মাস পরে এখন দেখা যাচ্ছে যে জামায়াতের নেতারা সরাসরি কাশ্মীরের বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা বিভিন্ন আসনে প্রার্থী হয়েছেন এবং এতে পুরো অঞ্চলের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তিত হয়েছে। যদিও জামায়াত এখনও একটি নিষিদ্ধ সংগঠন, তাদের নেতারা অন্তত 10-12টি আসনে প্রার্থী হয়েছেন। তারা কাশ্মীরের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা ইঞ্জিনিয়ার রশিদের দলের সমর্থনও পাচ্ছেন। কাশ্মীরের পুরনো 2টি প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স এনসি এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এনসি কংগ্রেসের সঙ্গে জোট করে লড়ছে, আর পিডিপি এবং বিজেপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের বিধানসভা নির্বাচন 10 বছর পর হচ্ছে এবং এর আগে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। কাশ্মীরের জামায়াতে ইসলামী মূলত পাকিস্তানের জামায়াতের সঙ্গে সম্পর্কিত। 1987 সালে রাজ্য বিধানসভার ভোটে তারা শেষবারের মতো অংশ নিয়েছিল। তারপর থেকে তারা ভোট বয়কট করে প্রধানত ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে মনোযোগ দেয়। 2019 সালে পুলওয়ামা হামলার পরে সরকার জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই নিষেধাজ্ঞার মেয়াদ সম্প্রতি আরও 5 বছরের জন্য বাড়ানো হয়। এই নির্বাচনে জামায়াতের পোস্টার বয় হিসেবে দাঁড়িয়েছেন কলিমুল্লাহ লোন, যিনি ল্যান্ডগেট আসন থেকে প্রার্থী হয়েছেন। জামায়াতের সিদ্ধান্ত নিয়ে কিছু বিতর্ক থাকলেও অনেকেই মনে করছেন যে তাদের ভোটে অংশ নেওয়া কাশ্মীরের রাজনৈতিক দৃশ্যপটকে একটি নতুন মাত্রা যোগ করেছে। ইঞ্জিনিয়ার রশিদ তার দলের মাধ্যমে জামায়াতের নেতাদের সমর্থন করছেন এবং তাদের জোটের ফলে নির্বাচনী ল্যান্ডস্কেপে পরিবর্তন এসেছে। জামায়াতের সঙ্গে জোট নিয়ে ইঞ্জিনিয়ার রশিদ বলছেন যে তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মিল রয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।